আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। শুরু করতে যাচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের দ্বিতীয় ব্যাচের ইংলিশের প্রথম ক্লাস। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা এই ক্লাসটিতে যুক্ত হয়ে ইংরেজির যে বিষয়গুলো আছে, বিশেষ করে বেসিক ইংলিশ ফাউন্ডেশন এবং ইংরেজি বিষয়ে যে বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোয়ালিফাই করার জন্যে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আশা করছি সবাই ক্লাসটিতে অ্যাটেন্ড করবেন। এবং আমরা যারা শিক্ষক হবার জন্য স্বপ্ন দেখছি বা শিক্ষক হওয়ার জন্য আমাদের এইমটা টার্গেটটা সেট করেছি, আশা করছি এই ক্লাসটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আজকে ইংরেজির প্রথম ক্লাসেই কথা বলবো পার্টস অফ স্পিচ নিয়ে। অনেকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। এবং আমরা আশা করছি আজকের ক্লাসটি থেকে আমরা পার্টস অফ স্পিচের যে ভূমিকাটা, বিশেষ করে দ্য ফার্স্ট পার্ট অফ পার্টস অফ স্পিচ, যেটি নাউন বিষয়টি নিয়ে আমরা ডিটেলস কথা বলবো এবং আশা করছি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন এবং গ্রামারের যে কিছুটা জটিলতা আছে সেই জটিলতাগুলো কিছু কিছু আমরা আজকে সলভ করার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু কাজ দেব। আশা করছি সেগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন। And I request you to attend the class sincerely, and I must request you all to pay your attention to the class, to the discussion. And my dear learners, friends and viewers, I think all of you are having a very good time with this class, with this course, এবং স্পেশালি মার্চ ফরওয়ার্ডকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি আয়োজন আপনাদের জন্য করার জন্য, এবং বিশেষ করে মার্চ ফরওয়ার্ডে যারা কাজ করছেন সকলের প্রতি আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। এবং আমরা একটি স্লোগানকে লালন করছি, সেই স্লোগানটি হলো আসুন মায়া ছড়াই। তো বন্ধুরা, হ্যাশট্যাগ দিয়ে আমরা একটু লিখে দেব আসুন মায়া ছড়াই। আজকে কথা বলবো ইংরেজি বিষয়ের পার্টস অফ স্পিচের নিয়ে এবং আজকে প্রথম ক্লাসে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং আমি ব্যক্তিগতভাবে কেমিস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স পড়াশোনা করেছি, পরবর্তীতে ইংলিশে আবার মাস্টার্স করেছি এবং সেরা ফলাফল করেছিলাম, স্কলারশিপও পেয়েছিলাম। তো এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রায় 2 যুগ ধরে কাজ করছি এবং অনলাইনে আমার একটি ইংলিশ টিচিং স্কুল রয়েছে, একটি ইউটিউব চ্যানেলেও কাজ করছি। এর পাশাপাশি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 3 বছর ক্লাস নিয়েছি ইংলিশ লেকচারার হিসেবে এবং একটি বিদ্যালয় পরিচালনার সাথে যুক্ত রয়েছি। তো বন্ধুরা, এই হলো মোটামুটি আমার পরিচিতি। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, মূল আলোচনায় চলে আসি। আমরা কথা বলবো আজকে, our today's topic is parts of speech, and you know it very well. Parts of speech is the very major part of English grammar. আর পার্টস অফ স্পিচের যদি কথা বলতে হয়, যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলি, যেই শব্দগুলো উচ্চারণ করি, প্রতিটি শব্দ পার্টস অফ স্পিচের কোনো না কোনো একটি পার্টের অন্তর্গত। অর্থাৎ যখনই আমরা কোনো কথা বলি সেটি পার্টস অফ স্পিচের কোনো একটি পার্টের অন্তর্গত হয়ে যাবে। যে শব্দই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যত শব্দ উচ্চারিত হয়েছে এবং হবে, সবগুলোই পার্টস অফ স্পিচের অন্তর্গত। সো পার্টস অফ স্পিচটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, আমরা আশা করছি যে আমরা খুব সুন্দর করে ইংরেজির যে প্রবলেমগুলো আছে সলভ করতে পারবো। আরেকটি বিষয় হলো, শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে পার্টস অফ স্পিচের মোট 8টি পার্ট রয়েছে। আমি একটু ভূমিকাটা টেনেই মূল ক্লাসে ঢুকতে চাই, যেহেতু আজকে প্রথম ক্লাস, দ্য বিগিনিং ক্লাস অফ দি কোর্স। সেটি হলো যে আমরা জানি পার্টস অফ স্পিচের 8টি পার্ট রয়েছে। কেমন? তো সেই পার্ট অফ 8টি পার্ট: নাউন, প্রোনাউন, তারপর রয়েছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এই 8টি পার্ট এবং গ্রামারের একটা সূত্র আছে, আমরা গ্রামার শিখবো, ভুলবো, শিখবো, ভুলবো। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গো থ্রু। ওকে? তো আরেকটি বিষয় হলো যে আমরা পার্টস অফ স্পিচের নাউন কথাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে নাম। তো নাউন হচ্ছে যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়, আর নামের পরিবর্তে যখন আমরা বিকল্প শব্দ ব্যবহার করি সেটিকে বলা হয় প্রোনাউন। তাহলে কোনো কিছুর নাম হলো নাউন, আর নামের বিপরীতে বিকল্প শব্দ ব্যবহার করলে সেটি প্রোনাউন। আর নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা
এগুলো প্রকাশ করে যে শব্দগুলো সেগুলো হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের, নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের। তো বন্ধুরা আবার বলছি, কোনো কিছুর নাম হলো নাউন, নামের পরিবর্তে যদি বিকল্প শব্দ ব্যবহার করি তাহলে প্রোনাউন, যেমন হি, শি, দে, ইট, এগুলো উই, আস, আওয়ার, আওয়ার্স, এগুলো। আবার নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা যদি প্রকাশ করে সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তার মানে হলো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্ক রয়েছে, অ্যাডজেক্টিভের নিবিড় সম্পর্ক রয়েছে। এবার আসুন, কাজ যদি বোঝায়, অ্যাকশন যদি বোঝায় তাহলে সেটি হলো ভার্ব। কাজ বোঝায় সেটি হলো ভার্ব। এবং আমাদের মনে রাখতে হবে যে ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স হয় না। তো সেন্টেন্সের একটা অব্লিগেশন রয়েছে যে সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান ভার্ব। সো ভার্ব থাকতে হবে। তারপর আছে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। হ্যাঁ, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আমরা বলেছি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব ভার্বের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। তারপরে আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যেমন দুটি শব্দের মাঝে সম্পর্ক স্থাপন করে, সেটি হলো প্রিপোজিশন। যেমন ইন, ইনটু, ফর, ফ্রম, অফ, অনেকগুলো, আন্ডার, আপ, ডাউন, যত রকমের প্রিপোজিশন আছে এগুলি। তারপর হচ্ছে কনজাংশন। হচ্ছে কনজাংশন কয়েক রকমের কাজ করে, শব্দের সাথে শব্দকে জোড়া দেয়, শব্দের সাথে প্রেজ, ওয়ার্ডের সাথে প্রেজকে যুক্ত করে, প্রেজের সাথে প্রেজকে যুক্ত করে, ক্লজের সাথে ক্লজকে যুক্ত করে, কানেক্টর হিসেবে কাজ করে, সেটি হলো কনজাংশন। এবং আমাদের ইন্টারজেকশন হচ্ছে আমাদের আনন্দ, দুঃখ, বেদনা, যে ইমোশনগুলোকে, সাডেন ইমোশনকে এক্সপ্রেস করে, সেটি হলো ইন্টারজেকশন। তো মোটামুটি একটা প্রাথমিক ধারণা আমরা পেলাম। এখন আমি একটু বোর্ডে চলে যেতে চাই। বন্ধুরা যারা যুক্ত হয়েছেন পরে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী প্রস্তুতির যে ক্লাস, তার প্রথম ইংরেজির ক্লাসে, আজকে প্রথম ক্লাসটিতে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট অফ দি ক্লাস। আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। তো বন্ধুরা বোর্ডে যাওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই, আপনাদেরকে এখন একটা আপনাদের মেরিট টেস্ট করব একটা সেন্টেন্স দিয়ে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য যে সেন্টেন্সটি নিয়ে এসেছি, এখানে ইউ ক্যান সি দ্য সেন্টেন্স, দ্য ব্ল্যাক ক্যাট জাম্পড কুইকলি ওভার দ্য লেজি ডগ। The black cat jumped quickly over the lazy dog. It's a very common sentence, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা এই বাক্যটিতে the black cat jumped quickly over the lazy dog. There are 5 words underlined and bolded. Okay, so black cat কুইকলি ওভার লেজি, এখানে কোনটি কোন পার্টস অফ স্পিচ দেখি একটু কমেন্ট বক্সে সবাই লিখুন, যে যেটা যতটুকু পারেন, ঠিক আছে? ব্ল্যাক ক্যাট কুইকলি ওভার লেজি, এই কনটেক্সট অনুযায়ী তারা কোন পার্ট অফ স্পিচে পড়ে একটু কমেন্ট বক্সে সবাই লিখে দেবো, তারপর আমি আলোচনা করব। ব্ল্যাক ক্যাট কুইকলি ওভার লেজি। ওকে, লেটস ডু ইট। অনেকগুলো অ্যান্সার পেয়ে গেলাম। আব্দুল আজিজ, তারপরে আমিনা খাতুন, মুকাদ্দেস আলী, সুমাইয়া, আজিম, তারপরে বৈশাখী, রাগিন, হুমায়রা, ইঞ্জিনিয়ার রফিকুল। তো বন্ধুরা আমাদের সময় কম, আমরা এখন উত্তরটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। এখন আমরা অ্যান্সারটা নিয়ে একটু ডিসকাস করব, আশা করি সবাই একটু অ্যাটেনশন দেবেন। বন্ধুরা প্রথম যে ওয়ার্ডটি আমরা নিয়েছিলাম, দ্য ব্ল্যাক ক্যাট। ওকে, দ্য ব্ল্যাক ক্যাট জাম্পড কুইকলি ওভার দ্য লেজি ডগ। তো এখানে ব্ল্যাক, তারপর আছে ক্যাট, তারপর আছে কুইকলি, তারপর ওভার, লেজি। তো এখানে বন্ধুরা একটু খেয়াল করবেন যে আমরা যদি একটু দেখি যে ক্যাট হচ্ছে একটি প্রাণীর নাম, তাহলে বোঝা যাচ্ছে এটি হলো নাউন। যদি নাম হয়, কোনো কিছুর নাম হয়, সেটা নাউন, তাহলে ক্যাট হচ্ছে নাউন। আর নাউনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের, নাউনকে মডিফাই করে, কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে ব্ল্যাক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ।
আর আমরা বলেছি যে দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে এখানে যে বিড়ালটি নাউন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে ব্ল্যাক দিয়ে, অর্থাৎ কালো বিড়াল। তাহলে নাউনকে যখন মডিফাই করবে, কোয়ালিফাই করবে, তখন এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে নাউনের সম্পর্ক। তাহলে ব্ল্যাক হচ্ছে, ক্যাট হচ্ছে নাউন, আর নাউনের সাথে সম্পর্ক থাকার কারণে ব্ল্যাক হয়ে গেল অ্যাডজেক্টিভ, এবং ব্ল্যাক হচ্ছে এই বিড়ালটির একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে, তার রং প্রকাশ করছে। এমনিতে আমরা জানি ব্ল্যাক হচ্ছে নাউন, কোনো রঙের নাম, কিন্তু যখন নাউন যখন অন্য একটি নাউনকে কোয়ালিফাই করবে তখন সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ব্ল্যাক এখানে অ্যাডজেক্টিভ। তারপরে আসে আমরা দেখতে পাচ্ছি যে জাম্প হচ্ছে ভার্ব। তো কিভাবে জাম্প দিল? দ্রুততার সাথে, কুইকলি। তাহলে ভার্বের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডভার্বের। তাহলে আমরা ধরে বুঝে নিচ্ছি যে এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ কাজটি কিভাবে সম্পন্ন হয়েছে, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। সো জাম্প কিভাবে দিল? কুইকলি দিল। তাহলে এটি হলো আমাদের অ্যাডভার্ব। ওকে, আর সাধারণত অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা এলওয়াই দেখে থাকি, সাধারণত আমরা এলওয়াইটা দেখে থাকি। এবার হচ্ছে, আর এখানে হচ্ছে যে আমরা বলেছি যে ওভার হচ্ছে আমাদের প্রিপোজিশন, এটা কমন, আমাদের প্রিপোজিশন অল্প কয়েকটি, সেগুলি আমরা জানি। তো এটা আমরা যখন প্রিপোজিশন চ্যাপ্টারে আলোচনা করব, অর্থাৎ এটি দুটি ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এই জন্যে ওভার হচ্ছে একটি প্রিপোজিশন। আচ্ছা, তারপরে হলো লেজি। যেমন এখানে ডগ হচ্ছে নাউন, তো নাউনের সাথে সম্পর্ক হচ্ছে অ্যাডজেক্টিভের। তাহলে লেজি হলো এই কুকুরের বৈশিষ্ট্য প্রকাশ করছে, কুকুরটি কেমন? অলস। তাহলে নাউনের বৈশিষ্ট্য যখন প্রকাশ করবে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তো আমরা বন্ধুরা যে কথাটি বারবার বলছি যে অ্যাডজেক্টিভের সম্পর্ক হচ্ছে নাউনের সাথে, অ্যাডজেক্টিভের সম্পর্ক প্রোনাউনের সাথে। ভার্বের এখানে যেহেতু ভার্ব আছে, ভার্বের সাথে সম্পর্ক থাকার কারণে এই ওয়ার্ডটি হয়ে গেল অ্যাডভার্ব। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। আবার নাউনের সাথে সম্পর্ক থাকায় এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাছাড়া অ্যাডভার্ব ভার্বকে যেমন মডিফাই করে, অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করে, অ্যাডভার্ব অন্য সকল পার্টস অফ স্পিচকে সে মডিফাই করতে পারে। তবে এই বাক্যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করেছে, জাম্পকে মডিফাই করেছে, অর্থাৎ জাম্পের সাথে কুইকলি সম্পর্ক। তাহলে এটি একটি অ্যাডভার্ব। তাহলে বন্ধুরা ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যাট নাউন, কুইকলি অ্যাডভার্ব, ওভার প্রিপোজিশন, লেজি অ্যাডজেক্টিভ, কারণ লেজি ডগ। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে অ্যাডজেক্টিভ পেলাম, নাউন পেলাম, প্রিপোজিশন পেলাম, আবার অ্যাডজেক্টিভ পেলাম, অ্যাডভার্ব পেলাম। তাহলে এইভাবে আমরা একটি সেন্টেন্সের প্রতিটি শব্দকে কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত করা যাবে। তাহলে এই ভূমিকার আলোচনাটুকু আমরা শেষ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন করব, এবং নাউনের ক্লাসিফিকেশনের আমরা কিছু এক্সাম্পল আমরা করব, আলোচনা করব, এবং আশা করছি যে আপনারা এই আলোচনাটি যদি অ্যাটেন্টিভলি নিতে পারেন, আই থিঙ্ক ইউ ক্যান লার্ন সো মেনি থিংস ফ্রম দিস লেসন মাই ডিয়ার ফ্রেন্ডস। এখন আমরা নাউনকে ভাগ করব। নাউনকে যদি আমরা ভাগ করি, দুইটা অবস্থার উপর ভিত্তি করে ভাগ করা যাবে, দুটা শর্তে ভাগ করা যাবে। এক নম্বর হলো যে নাউনের অবস্থার উপর নাউনকে আমরা ভাগ করব। আবার হচ্ছে গণনার উপরে আমরা নাউনকে ভাগ করতে পারবো, যে নাউনটা কি গণনা করা যায় নাকি নাউনটা গণনা করা যায় না, অর্থাৎ পরিমাপ করে কেনা বেচা করা হয়, আদান প্রদান করা হয়। আরেকটা হচ্ছে নাউনের অবস্থার উপরে আমরা নাউনকে চারটি ভাগে ভাগ করতে পারবো। তাহলে আমরা একটু বোর্ডে চলে যাই বন্ধুরা, তাহলে সেটি আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থার বিচারে আমরা নাউনকে বন্ধুরা অবস্থার বিচারে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করব। যেমন একটি হলো কংক্রিট নাউন, আর একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটি হলো কংক্রিট নাউন আর একটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনটা কি? কংক্রিট নাউনটা হলো, হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা নাউনকে অবস্থার বিচারে দুইটি ভাগে ভাগ করব, আবার নাউনকে গণনার বিচারে আমরা দুটি ভাগ করতে পারবো।
এখানে খুব ভালো করে খেয়াল করেন, নাউনকে আমরা অবস্থার বিচারে দুইটি ভাগে ভাগ করতে পারবো, নাউনকে গণনযোগ্যতার বিচারে দুটি ভাগে ভাগ করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কংক্রিট নাউন। তো কংক্রিট নাউনটা হলো যে আমরা নাউনের অবস্থার উপর ভিত্তি করে এটিকে কংক্রিট নাউন বলবো। যেমন যেই নাউনটিকে দেখা যায়, যে নাউনটিকে ধরা যায়, যে নাউনটিকে স্বাদ নেওয়া যায়, গন্ধ নেওয়া যায়, যেই বস্তুগুলোকে বা যে কোনো জিনিসকে যখন আমরা স্পর্শ করতে পারবো, দেখতে পারবো, স্বাদ নিতে পারবো, আমাদের ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবো, অর্থাৎ বাহ্যিকভাবে আমরা এটাকে ধরতে পারবো, দেখতে পারবো, এটিকে ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করা যাবে, তখন তাকে বলা হবে কংক্রিট নাউন। আর যে নাউনটাকে দেখা যায় না, ধরা যায় না, শুধুমাত্র আমরা ধারণা করতে পারি, সেটি হলো, যেটিকে আমরা ধারণা করতে পারি, যেটিকে ল্যাবরেটরি নিয়ে পরীক্ষা করা যায় না, যেটিকে মাপা যায় না, যেটিকে ওজন করা যায় না, যেটিকে স্বাদ নেওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, সেই নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বন্ধুরা, এই নাউনের দুটি যে ক্লাস, সেই দুটি ক্লাসকে আমরা খুব স্পষ্টভাবে বুঝে নিলাম, যে যদি ধরা যায়, গণা যায়, মাপা যায়, অথবা দেখা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, তাহলে সেটি হলো স্বাদ নেওয়া যায়, গন্ধ নেওয়া যায়, অনুভব করা যায়, সেটি কংক্রিট নাউন। আর যদি না এরকম কোনো কিছুই করা যায় না, শুধুমাত্র আমরা ধারণা করতে পারি, যুক্তির বিচারে আমরা ধারণা করতে পারি, তাহলে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আমরা ধরতে পারি যে এখানে গরু, কাউ। তো কাউয়ের কথা যদি বলি, আমরা কাউ কিন্তু কংক্রিট নাউন, কারণ কাউ দেখা যায়, কাউকে স্পর্শ করা যায়, হ্যাঁ, তাহলে কংক্রিট নাউন। আবার যদি আমরা বলি অনেস্টি, অনেস্টিকে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না, মাপা যায় না, তাহলে অনেস্ট, কিন্তু আমরা জানি যে অনেস্টি আছে। অনেস্টি বলতে একটা জিনিস আছে, অনেস্টি একটি বৈশিষ্ট্য, একটি গুণবাচক শব্দ। তাহলে এই অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম যে নাউনগুলো আছে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, মাপা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায়, সেটা কংক্রিট নাউন। তাহলে অবস্থার বিচারে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করব, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যদি আমরা এভাবে বলি যে গণনযোগ্যতার বিচারে নাউনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। তো গণনযোগ্যতার বিচারে কি, যদি গণনা করা যায় কাউন্টেবল নাউন, যদি গণনা করা না যায় আনকাউন্টেবল নাউন। এখন প্রশ্ন হতে পারে, চাল, চাল তো আমরা গুনতে পারি, একটা চাল, দুইটা চাল, একটা ডাল, দুইটা ডাল, একটা দানা লবণ, দুইটা দানা লবণ, কিন্তু না, আসলে তা নয়। এখানে আনকাউন্টেবল নাউন বলতে বোঝা যাচ্ছে যে আদান প্রদানের পদ্ধতি, কেনা বেচার পদ্ধতি। যেমন আমরা দোকানে যখন যাই, আমরা কিন্তু বলি না যে আমাকে 5টা চাল দেন, বা 1 লক্ষ চাল দেন, বা 1000 চাল দেন, আমরা বলি 1 কেজি চাল দেন, 2 কেজি ডাল দেন। তাহলে এই গণনা করা গেলেও যদি এটার আদান প্রদান পদ্ধতি হয় মাপামাপির মাধ্যমে, তাহলে এটি আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। তাহলে নাউনের গণনযোগ্যতার বিচারে নাউন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আদান প্রদান যদি আমাদের গণনার মাধ্যমে হয় তাহলে কাউন্টেবল, যদি মাপামাপিতে এটি আমরা অভ্যস্ত থাকি তাহলে এটা আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। তাহলে এইটুকু হলো আমাদের নাউনের ক্লাসিফিকেশন: নাউন, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পরবর্তী আলোচনায় চলে আসলাম। আমরা যে একটু আলোচনা করেছিলাম সেটি হলো যে অবস্থার বিচারে নাউন দুই প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর গণনযোগ্যতার বিচারে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এখন বন্ধুরা আমরা আরেকটু ক্লিয়ার করব যে নাউনকে যখন আমরা অবস্থার বিচারে দুই ভাগ করব, সেই কংক্রিট নাউনকে আবার 4 ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। খুব মন দিয়ে শুনেন, অবস্থার বিচারে নাউন দুই প্রকার, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট কোনটা? যেটা ধরা যায়, ছোঁয়া যায়, মাপা যায়, তারপরে গণনা করা যায়, যেটাকে আমরা স্পর্শ করতে পারি, স্বাদ নিতে পারি, গন্ধ নিতে পারি। আর যেটাকে এগুলো করা যায় না, শুধুমাত্র একটি ধারণা আমরা মনে করি, বুঝি, যেমন সততা, তারপরে দয়া, রাগ, ক্ষোভ, এগুলিকে কিন্তু মাপা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি যে এগুলো আছে। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউন আবার 4 ভাগে ভাগ করা যায়, যেহেতু এটি ধরা যায়, ছোঁয়া যায়, মাপা যায়, এটির কিন্তু আবার ক্লাসিফিকেশন আছে। সো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা একটু উদাহরণ দিয়ে আলোচনা করব, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে।
আচ্ছা, তো বন্ধুরা একটু নেটের প্রবলেম খেয়াল করছি, দেখা যাক। তো আমরা কন্টিনিউ করতে চাই। বন্ধুরা এখানে এখন যে শীটটি আছে সেটি হলো যে নাউনকে আমরা অবস্থার বিচারে, আর এটা হচ্ছে গণনার বিচারে। আচ্ছা, অবস্থার বিচারে নাউনকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, কংক্রিট নাউনকে আবার 4 ভাগ করলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এখন যেমন আমি বলতে পারি যে আমার নাম হলো বদরুল, তাহলে BADRUL। তাহলে বদরুল নামে যদি মার্চ ফরওয়ার্ডে কোনো শিক্ষককে খুঁজতে হয় তাহলে আমাকেই খুঁজতে হবে, কারণ একজন বদরুলই রয়েছে। সো এটা হচ্ছে আমার যথাযথ, প্রপার মানে যথাযথ, অর্থাৎ প্রপার নাউন হচ্ছে বদরুল। এবার আবার যদি বলি যে এখানে তো অনেক শিক্ষক আছে, তার মধ্যে আমিও একজন শিক্ষক, তাহলে এটি হলো আমার প্রপার নাউন, আমার প্রপার আইডেন্টিটি। আবার আমার একটি কমন আইডেন্টিটি রয়েছে, এখানে আরও অনেক শিক্ষক রয়েছে, সেই শিক্ষকের মধ্যে আমি একজন শিক্ষক, তাহলে আমার কমন আইডেন্টিটি হচ্ছে আই এম এ টিচার। ঠিক আছে। আবার এই টিচারদেরকে একসাথে একসাথে বলা হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে সেই কালেকটিভ ওয়ার্ডটি হচ্ছে ফ্যাকাল্টি। তাহলে কালেকটিভ নাউন হলো ফ্যাকাল্টি। আবার এখানে শিক্ষক হিসাবে আমি হয়তো বোর্ড ব্যবহার করছি, এখানে একটি বোর্ড রয়েছে, সেই বোর্ডটি যেমন এখানে একটি বোর্ড রয়েছে, তো আমি বোর্ড লিখলাম ARD, বোর্ড। কিন্তু বোর্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, বোর্ডের যে উপাদান সেই উপাদানটি হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন বোর্ডটা বানানো হয়েছে উড দিয়ে, তাহলে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার যদি বলি যে যে আমার শিক্ষক হিসেবে আমার দক্ষতা রয়েছে, তাহলে দক্ষতাকে আমরা বলবো স্কিল, SKIL, স্কিল। স্কিল দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, তাহলে এই স্কিল হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বদরুল প্রপার নাউন, টিচার কমন নাউন, ফ্যাকাল্টি অর্থাৎ সব টিচারকে একত্রে বলা হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি কালেকটিভ নাউন। এবং আমি এখানে যে উপাদান ব্যবহার করছি উড, ম্যাটেরিয়াল নাউন। আর আমার যে দক্ষতা রয়েছে স্কিল, স্কিল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা 5টি উদাহরণ দিয়ে 5টি কমন কংক্রিট নাউনের 5টি কাইন্ডসকে আমরা প্রকাশ করলাম, বদরুল, টিচার, ফ্যাকাল্টি, উড অ্যান্ড স্কিল। আমি আরেকটি উদাহরণ দিতে পারি। আরেকটি উদাহরণ হলো বন্ধুরা, যেমন আমাদের একজন বীরশ্রেষ্ঠ রয়েছে মহিউদ্দিন জাহাঙ্গীর, তাহলে আমি লিখলাম মহিউদ্দিন। মহিউদ্দিন জাহাঙ্গীর আমাদের একজন অনন্য বীরশ্রেষ্ঠ, এবং তিনি এটি হলো তার প্রপার নাউন। যেহেতু এই নামে আমাদের একজন বীরশ্রেষ্ঠ রয়েছে, মহিউদ্দিন বললে আমরা শুধুমাত্র তাকেই মনে করি, এবং তার যে কমন আইডেন্টিটি, তিনি ছিলেন একজন সৈনিক, তাহলে সোলজার। তাহলে এরকম হাজার হাজার সোলজার কিন্তু তখন ছিল যুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের আগে হাজার হাজার সোলজার ছিল, এটা তাদের কমন আইডেন্টিটি। সেই সোলজারের একজন হচ্ছেন মহিউদ্দিন, মহিউদ্দিন হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন মহিউদ্দিন, কমন নাউন সোলজার, এবং তিনি যে বাহিনীতে ছিলেন সেটি ছিল পাকিস্তান আর্মি। তাহলে আর্মি হলো কালেকটিভ নাউন। যখনই বলা হবে পাকিস্তান আর্মি, সকল সৈন্যকে একত্রে বোঝানো হবে, তাহলে আর্মি হলো আমাদের কালেকটিভ নাউন। এবং তিনি যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করেছেন সেটি হলো, তিনি ধরে নিলাম তিনি গান ব্যবহার করেছেন, তো গান কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়। গান যেটা দিয়ে তৈরি করা হয়েছে, আমি ধরে নিলাম যে গান তৈরি করা হয়েছে আয়রন দিয়ে, তাহলে আয়রন হলো ম্যাটেরিয়াল নাউন। আয়রন দিয়ে যেটা তৈরি করা হয় সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, যে উপাদান দিয়ে তৈরি করা হয় সেই উপাদানটা হলো ম্যাটেরিয়াল নাউন। তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর প্রপার নাউন, সোলজার কমন নাউন, পাকিস্তানি আর্মি কালেকটিভ নাউন, তারপরে আয়রন ম্যাটেরিয়াল নাউন। এবং তিনি ছিলেন অসীম সাহসের অধিকারী, তার ছিল সাহস, COURAGE, কারেজ। এখন কারেজ কি ধরা যায়, গণনা করা যায়, ছোঁয়া যায়, মাপা যায়, বস্তায় ভরা যায়, ল্যাবরেটরিতে টেস্ট করা যায়? কোনোটাই করা যায় না, কিন্তু এটি একটি নাম, অতএব এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কারেজ। তাহলে মহিউদ্দিন হচ্ছে প্রপার নাউন, সোলজার কমন নাউন, আর্মি কালেকটিভ নাউন, তারপর আয়রন হলো ম্যাটেরিয়াল নাউন, আর
কারিজ হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। তাহলে বন্ধুরা নাউনের অবস্থার বিচারে দুটি প্রকার রয়েছে, কংক্রিট নাউন, অ্যাবস্ট্র্যাক্ট নাউন। কংক্রিট নাউন আবার চার প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর এদিকে রয়েছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, সেখানে অনেক সময় বলা হয়ে থাকে নাউন 5 প্রকার। কি কি? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্র্যাক্ট। আমরা কিন্তু ছোটবেলায় এভাবে পড়েছি। আসলে বিষয়টা কিন্তু এরকম, প্রথমে 2 ভাগ আর এটা 4 ভাগ, এটা সহ 5 ভাগ। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে আলোচনা করলাম আমাদের প্রপার নাউন নিয়ে। আমরা নাউনের যে 5টি পার্ট রয়েছে সেই 5টি পার্ট আমরা উদাহরণ সহ আলোচনা করলাম বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ একটু আলোচনা করলাম নাউন নিয়ে। তো নাউনকে আমরা অবস্থার বিচারে দুটি ভাগে ভাগ করেছি, একটি হলো কংক্রিট নাউন আর একটি হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। তো কংক্রিট নাউনটা হলো যেটাকে আমরা বুঝতে পারি, খুব সহজেই চোখে দেখা যায় অথবা স্পর্শ করা যায়, যেটিকে গন্ধ নেওয়া যায়, এটা অর্থাৎ যত রকমের ফিল করা যায়, এগুলো আমাদের যে অর্গ্যানসগুলো রয়েছে সেগুলি দিয়ে যদি বোঝা যায় তাহলে কংক্রিট নাউন। কংক্রিট কথাটা থেকে বোঝা যাচ্ছে যে এটা খুব সলিড, অনেকটা এরকম একটা ফিল আসে। আর হলো অ্যাবস্ট্র্যাক্ট হচ্ছে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, গণা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি এটা আছে, কারণ যুক্তি দিয়ে বোঝা, এটা একটা ধারণা। যে কোনো ধারণাই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউন, অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আবার কংক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করলাম, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, তারপরে প্রপার নাউন, কমন নাউন, তারপরে ছুটে গেল, হ্যাঁ, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমরা প্রপার নাউন বলতে যে কোনো, যেমন এই যে মার্চ ফরওয়ার্ড, একটা সংগঠন আমরা বুঝলাম, এটি হলো প্রপার নাউন। অথবা একটা সাবজেক্টের নাম ইংলিশ, তাহলে এটা প্রপার নাউন। তারপরে আছে এরপর হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে প্রত্যেকটা প্রপার নাউনের একটা কমন আইডেন্টিটি থাকে। যেমন আমার কিন্তু কয়েকটা কমন আইডেন্টিটি আছে, যেমন আমি বদরুল, এটা আমার প্রপার নাউন। কমন নাউন আমি এম টিচার, আই এম এ টিচার। তারপরে আই এম এন অর্গানাইজার। তারপরে এইভাবে আমার কিন্তু অনেকগুলো পরিচিতি আছে। তাহলে আই এম এ ফাদার, আই এম এ হাজব্যান্ড, এভাবে আই এম এ সান, এগুলো কিন্তু আমার কমন আইডেন্টিটি। তার প্রত্যেকটা মানুষের অনেকগুলো কমন আইডেন্টিটি, সেখানে একটা গ্রুপ অফ পিপলের সে একটি অংশ। তারপরে কালেকটিভ নাউন হচ্ছে একটি গ্রুপ অফ পিপলকে বোঝাবে এবং সবাইকে বোঝাবে একসাথে, আনডিভাইডেড হোল বলা হয়, আনডিভাইডেড হোল। তো আনডিভাইডেড হোল হলে এটি কালেকটিভ নাউন হবে। আচ্ছা, যাই হোক, তারপরে বন্ধুরা এরপর হলো ম্যাটেরিয়াল নাউন, হচ্ছে কোনো একটি বস্তুর যে উপাদান সেই উপাদানকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তো মাঝখানে একটু আমাদের নেটে সমস্যা হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো বন্ধুরা আমরা আজকে এখন এই বিষয়গুলো নিয়ে কথা বললাম। এরপরে আমি পরের পার্টে চলে যাচ্ছি, পরের পার্টে যাব। আমি এখন আপনাদেরকে কিছু প্রপার নাউন দেব, এবং আরেকজন বলছেন যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে কিছু বলেন। কাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণা যায়, আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণা হয় না, গণা যায় না, না গণা হয় না। যেমন চাল, চাল যখন আমরা দোকান থেকে কিনি, আমরা কি গুনে গুনে কিনি যে আমাকে 1000 চাল দেন, 2000 চাল দেন, 3000 ডাল দেন, এভাবে আমরা কিন্তু বলি না। যেহেতু আমরা চালটা গুনে কিনি না এবং গুনে আদান প্রদান করি না, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। চালটা আনকাউন্টেবল নাউন, ডাল আনকাউন্টেবল নাউন, লবণ আনকাউন্টেবল নাউন, পানি আনকাউন্টেবল নাউন। আবার যেগুলো আমরা গুনে কিনি, গুনে আদান প্রদান হয়, গুনে হিসাব রাখা হয়, সেগুলি হলো কাউন্টেবল নাউন। ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি আপনাদেরকে কিছু প্রপার নাউন দিব, আপনারা এগুলোর কমন নাউন করবেন, করে কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে বন্ধুরা? তাহলে আসুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আপনাদেরকে কিছু নাউন দিচ্ছি, প্রপার নাউন দিচ্ছি। এগুলোর কমন নাউন কি হবে দেখি আপনারা লিখতে পারেন কিনা, সবাই একটু চেষ্টা করুন। 3000 ডাল দেন, আমরা চালটা গুনে কিনি না এবং গুনে আদান প্রদান করি না, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। চালটা আনকাউন্টেবল নাউন, ডাল আনকাউন্টেবল নাউন, লবণ আনকাউন্টেবল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করছি
আপনারা সবসময় আমাকে একটা কঠিন প্রশ্ন দেন, যদিও এটা খুব কমন প্রশ্ন যে মানি মানি কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। এটা আমি একটু পরে উত্তর দিচ্ছি, আসেন আমরা আগে এটা শেষ করি। বন্ধুরা, আমি যে কোশ্চেনটা দিয়েছি আপনাদের কাছ থেকে আগে সেটার অ্যান্সার চাই। এই যে প্রপার নাউনগুলো রয়েছে এগুলোর কমন নাউন কি হবে একটু আমাকে কমেন্ট বক্সে সবাই লিখে দেবেন। আচ্ছা, তাহলে বন্ধুরা আমি একটু লিখতে থাকি, এগুলো আমি করে দিই, আপনাদেরকে আরেকটা শিট দেব। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন যে রানা, রানাকে আমরা বলতে পারি, রানার কমন নাউন হচ্ছে বয়। রুনা কমন নাউন হবে গার্ল। পদ্মা হচ্ছে রিভার, ঠিক কিনা? তারপরে হচ্ছে তোফায়েল আহমেদ, হি ইজ এ লিডার। নেতা বলতে পারি, ফ্রিডম ফাইটার বলতে পারি, পলিটিশিয়ান বলতে পারি। বাংলাদেশ কান্ট্রি, ঢাকা সিটি, ফেনী টাউন অথবা ডিস্ট্রিক্ট, ফেসবুক সোশ্যাল মিডিয়া। ওকে, তো বন্ধুরা আমরা কিছু কমন নাউন লিখে ফেললাম, তাহলে বোঝা যাচ্ছে কোনটি প্রপার নাউন কোনটি কমন নাউন। রানা বয়, রুনা গার্ল, পদ্মা রিভার, তোফায়েল আহমেদ লিডার, বাংলাদেশ কান্ট্রি, ঢাকা সিটি, ফেনী টাউন, ফেসবুক সোশ্যাল মিডিয়া। আর যদি একটি বোঝায় আমরা মিডিয়াম হবে, MEDIUM। সিঙ্গুলার নাউন হলে এটি হবে মিডিয়াম। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আমি আরেকটা শীট দেব এখন। এই যে বন্ধুরা আরও কিছু আমি প্রপার নাউন নিয়ে আসলাম, এগুলোর কমন নাউন কি হবে, অর্থাৎ এই শব্দগুলো যে গ্রুপের অধীনস্থ সেই গ্রুপটাই আসলে তার কমন নাউন। যেমন টাইটানিক একটি জাহাজের নাম, তাহলে টাইটানিকের কমন নাউন হবে শিপ। কোরআন একটি গ্রন্থ, এর কমন নাউন হবে হলি বুক, পবিত্র বই। আর্থ, মার্চ এগুলো বিভিন্ন গ্রহের নাম, তাহলে প্রপার কমন নাউন হবে প্ল্যানেট, অর্থাৎ প্ল্যানেটের অধীনে এগুলো আছে। হলিবুকের অধীনে কোরআন আছে, শিপের অধীনে টাইটানিক আছে। তারপর নজরুল ইসলাম পয়েট, তাহলে কবিদের অধীনে নজরুল ইসলাম আছে। ম্যাথ আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের অধীনে ম্যাথ আছে। পেপসি তো ড্রিঙ্কস, হ্যাঁ, তাহলে পানীয়র অধীনে পেপসি আছে। এন্ড্রু কিশোর তাহলে সিঙ্গার, সিঙ্গারের অধীনে এন্ড্রু কিশোর আছে টয়োটা কার। তাহলে বন্ধুরা আমরা কিছু কমন নাউন এবং প্রপার নাউন আমরা আলোচনা করলাম, এগুলি হচ্ছে প্রপার নাউন এবং এগুলি হচ্ছে তাদের কমন নাউন। তাহলে এই গ্রুপগুলোর অধীনে এরা রয়েছে, এই জন্যে প্রত্যেকটি প্রপার নাউনের একটি কমন নাউন রয়েছে, ঠিক আছে? আবার প্রত্যেকটি কমন নাউনের অধীনে অনেকগুলো প্রপার নাউন রয়েছে। তাহলে আমরা এইভাবে করলাম বন্ধুরা, অনেক সুন্দর আপনারা অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস রেসপন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে আজকে খুব বেশি সময় না দিয়ে আমি নিজেই একটু আলোচনাটা দ্রুত কন্টিনিউ করছি, বিকজ উই হ্যাভ এ লিমিটেশন অফ টাইম, সো উই ক্যানট এক্সটেন্ড দ্য টাইম অফ দি ক্লাস। অলরেডি আমাদের একটি অনেক সময় অতিক্রম হয়ে গেছে। এখন আমরা কথা বলবো কালেকটিভ নাউন। অনেকে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। সো আমরা যে কথাটি বলবো যে কালেকটিভ নাউন হচ্ছে এক কথায় আনডিভাইডেড হোল। কালেকটিভ নাউন এমন একটি শব্দ দিয়ে প্রকাশ করা হয় যে পুরো টিমটাকে বোঝায়। কালেকটিভ নাউন হচ্ছে একটি গ্রুপকে বোঝায়, কালেকটিভ নাউন একটি টিমকে বোঝায় এবং সবাইকে বোঝায়। তো সে কারণে আমরা কালেকটিভ নাউনটা নিয়ে এখন কথা বলবো। ইংরেজিতে এটাকে বলা হয় আনডিভাইডেড হোল, অর্থাৎ অবিভক্ত সমষ্টি। তাহলে আসুন আমরা বন্ধুরা বোর্ডে চলে যাই, তাহলে আলোচনাটা আরো সহজ হবে।
এখানে বন্ধুরা কালেকটিভ নাউনের আমি কিছু উদাহরণ দিয়েছি। তার আগে একটু কালেকটিভ নাউন সম্পর্কে বলতে পারি যে একই জাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়। যেমন এখানে আছে ক্লাস, ক্লাস বলতে বোঝায় এ গ্রুপ অফ স্টুডেন্টস। তাহলে এই যে স্টুডেন্টস, এদের সবার পরিচয় হচ্ছে এরা ছাত্রছাত্রী এবং এরা একটা গ্রুপের অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে সবাই একসাথে পড়ে। যখন আমি ক্লাস বলবো, এই ক্লাসের সকল স্টুডেন্টকে একসাথে বোঝাবে এবং এরা সমগোত্রীয় হবে, অর্থাৎ এদের যে পরিচিতি পরিচয় একই পরিচয় হবে। স্টুডেন্ট শিক্ষক মিলে ক্লাস হবে না, স্টুডেন্টসকেই বোঝাবে ক্লাস। যেমন টিচার ক্লাসে এসে বলতে পারে হ্যালো ক্লাস, হাই ক্লাস, তার মানে হাই মাই স্টুডেন্টস। এভাবে উনি পুরো ক্লাসটিকে গ্রিট করতে পারেন। তাহলে অবিভক্ত সমষ্টি। এরপরে যেমন আর্মি বলতে আমরা বুঝবো সকল সেনা সদস্যকে, আমরা বুঝবো সৈন্যকে বুঝবো। তাহলে এরকম এই যে গ্রুপ অফ স্টুডেন্টস, গ্রুপ অফ মেম্বার্স, গ্রুপ অফ কালেকশন অফ বুকস, কালেকশন অফ থিংস, তারপরে গ্রুপ অফ সোলজার্স, গ্রুপ অফ জাজেস, গ্রুপ অফ রোভার্স। যখন ব্যক্তি হবে গ্রুপ আসবে, যখন বস্তু আসবে কালেকশন আসতে পারে। তাহলে বন্ধুরা এই কালেকটিভ নাউনগুলো আমাদেরকে একটু চিনে রাখতে হবে। যেমন ক্লাস বললে এ গ্রুপ অফ স্টুডেন্টস, কমিটি বললে এ গ্রুপ অফ মেম্বার্স, অর্থাৎ কমিটির অধীনে অনেকগুলো মেম্বার থাকে আর সবগুলো মেম্বারকে একত্রে বলা হয় কমিটি। তারপরে আছে লাইব্রেরি, কালেকশন অফ বুকস, সবগুলো বই মিলে লাইব্রেরি। তাহলে এগুলি হচ্ছে সব কালেকটিভ নাউন। যেমন থিংস, এ কালেকশন অফ থিংস, বান্ডেল, অথবা এ কালেকশন অফ স্টিক্স, হ্যাঁ বান্ডেল। তারপরে আমাদের আছে যেমন সোলজার, সকল সৈন্যকে একত্রে বলা হবে আর্মি। তারপরে বলা হচ্ছে যে জাজেস, বিচারকদের যে গ্রুপ, টোটাল সকল বিচারককে একসাথে বলা হবে জুরি। তারপরে আছে রোভার্স, তাদের সবাইকে একত্রে বলা হবে গ্যাং। অর্থাৎ যখন গ্যাং বলা হবে এই দলের সকল ডাকাতকে বোঝানো হবে। যখন জুরি বলা হবে যত বিচারক রয়েছে সেখানে সবাইকে বোঝানো হবে। আর্মি যখন বলা হবে সকল সৈন্যকে একত্রে বোঝানো হবে। বান্ডেল যখন বলা হবে সকল বস্তুকে একত্রে বোঝানো হবে। লাইব্রেরি যখন বলা হবে সকল বইকে একত্রে বোঝানো হবে। কমিটি বলা হবে তখন সকল সদস্যকে বোঝানো হবে। ক্লাস যখন বলা হবে সকল স্টুডেন্টসকে বোঝানো হবে। আমরা আরো কিছু উদাহরণ একটু আলোচনা করতে চাই। যেমন বন্ধুরা এখানে আছে ব্যান্ড, আমরা জানি ব্যান্ড দল, যেমন সোলস, তারপর মাইলস, এলআরভি, এগুলো রয়েছে। তাহলে এই ব্যান্ড মানে হলো এই গ্রুপ অফ মিউজিশিয়ানস। তাহলে যখন আমরা ব্যান্ড বলবো, ব্যান্ড বলতে কিন্তু আমরা যেমন আমরা শাফিন আহমেদকে বুঝবো না, শুধুমাত্র আইয়ুব বাচ্চুকে বুঝবো না, তার সাথে আরও যারা আছে এই গ্রুপ অফ মিউজিক সবাইকে আমরা বুঝবো। আর যদি কেউ নিজেকে একা প্রকাশ করে তাহলে সেটা সলো হয়ে যাবে, সলো, ব্যান্ড হবে না। যেমন অনেকেই সলো করেছে, জেমস সলো করেছে, আবার সে নগর বাউল ব্যান্ড করেছে। তো যখন সে নগর বাউল অথবা ব্যান্ড বলবে তখন গ্রুপটাকে বোঝাবে, এককভাবে তাকে বোঝাবে না। যেমন কয়ের, গ্রুপ অফ সিঙ্গার্স, গায়কদের যদি একটা দল থাকে তাহলে কয়ের হবে। তারপরে তারকারাজি, অনেক আকাশের তারাগুলোকে একত্রে যখন আমরা বুঝাবো ক্লাস্টার আমরা বলবো, ক্লাস্টার। তারপরে অ্যানিম্যালস, প্রাণীদের গ্রুপকে হার্ড বলা হবে। টিচার্স, শিক্ষকদের যে গ্রুপ, বিশেষ করে ইউনিভার্সিটি টিচারদেরকে বলা হয় ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি আমরা খেয়াল রাখবো যে ইউনিভার্সিটি যখন বলবো তখন VERSITY, ইউনিভার্সিটি। আর যদি শুধু ভার্সিটি বলে তখন VAR হবে। যেমন UNI, ইউনিভার্সিটি, এখানে ই আর এখানে এ। খেয়াল রাখতে হবে বন্ধুরা, যখন ভার্সিটি হবে এ হবে, ইউনিভার্সিটি হলে ই হবে। আচ্ছা, তাহলে যেমন ফিশেস, মাছের যে দল বোঝাবে শোল। তারপরে পাখিদের ক্ষেত্রে বলা ফ্লক, ওকে। তারপরে ফুলের ক্ষেত্রে বুকে, অনেকে এটাকে টি বলে থাকে, বুকেট না, বুকেট হবে না। আবার অনেকে যেমন বুফেট, এটাকে অনেকে বুফেট বলে, এখানে বুফেট হবে না, এখানে টি হচ্ছে সাইলেন্ট লেটার। তাহলে হবে বুকে, বুফে, বুকে, বুফে। তাহলে বন্ধুরা এই গ্রুপগুলোকে যখন একসাথে টোটালগুলোকে বোঝাবে তখন আমরা কালেকটিভ নাউনগুলো ব্যবহার করব। সো প্রিয় বন্ধুরা, আমরা
কালেকটিভ নাউন নিয়ে এতক্ষণ কথা বললাম। জানি না আপনাদের ক্লাসটা কেমন লাগছে, আদৌ কতটুকু বুঝতে পারছেন, আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন, so that I can understand whether you enjoy the class or not, you can learn anything from this class or not. Okay, and if you have any problem, if you find any problem in the class, please let me know, don't get worried of that. Okay, আর বন্ধুরা আমাদের জীবনটা কিন্তু ওই যে আজকে একটা কথা পড়ছিলাম যে যে সোনা পুড়িয়ে পুড়িয়ে কিন্তু খাঁটি হয়, তো আমাদেরকেও কিন্তু পরিশ্রমের আগুনে পুড়িয়ে আমাদের সফলতাকে আমাদের অর্জন করে ছিনিয়ে আনতে হবে। হ্যাঁ, কেউ আপনাকে কোলে তুলে দেবে না, সফলতা আপনার কোলে তুলে দিবে না, আর মামা চাচা দিয়ে আপনি জীবনে তৃপ্তি পাবেন না কখনো। আমরা অনেককে দেখেছি যে বিভিন্ন সোর্স থেকে ক্যারিয়ার পেয়েছে, বাট সেটা দে ক্যানট এনজয় ইট, সবসময় একটা হীনমন্যতা কাজ করে। সো আমাদের অ্যাচিভমেন্টটা আমাদের লেবার দিয়ে, আমাদের স্ট্রাগল দিয়ে আমাদেরকে অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, আমাকে ও দেবে সে দেবে, ডোন্ট থিঙ্ক সো, এই ধরনের চিন্তাকে একেবারে কেটে ফেলে দিতে হবে। যে সোনা যেভাবে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি হয়, আমাদেরকে সেভাবে পরিশ্রমের আগুনে নিজেকে পোড়াতে হবে, পরিশ্রমের আগুনে নিজেকে পুড়িয়ে পুড়িয়ে সফলতাকে ছিনিয়ে আনতে হবে বন্ধুরা। তো সেই জন্য জীবন একটা যুদ্ধ, এই যুদ্ধে আপনাকে কেউ বিজয় এনে দিবে, নেভার থিঙ্ক সো। বিজয়কে ছিনিয়ে আনার মধ্যে একটা মজা। অলওয়েজ টেক দ্য চ্যালেঞ্জ, ফেস দ্য চ্যালেঞ্জ। জীবনে প্রতিটা পদে চ্যালেঞ্জকে গ্রহণ করেন এবং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা, নিজের মধ্যে একটা জেদ থাকতে হবে। হ্যাঁ, জেদটাকে লালন করবেন, জেদের অনেক দাম। ঠিক আছে, তো আমরা যারা ক্লাস করছি, আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে, সেখানে যত বেশি চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবেন, আপনি তত বেশি কনফিডেন্ট হবেন এবং জীবন চলার পথে আপনি চূড়া টার্গেট করেছেন, সে পিকটাকে রিচ করা সম্ভব। আমাদের সামনে কিন্তু অনেকগুলো গ্লাস সিলিং আছে, সেই গ্লাস সিলিংগুলোকে আমাদের ভেঙে ফেলতে হবে। গ্লাস সিলিংগুলো আমাদের কাছে মনে হয় যে অনেক বড় একটা বাধা, না, আপনি কনফিডেন্টলি সেটাকে ফেস করেন, বোল্ডলি এটাকে স্ট্রাইক করেন, সেই গ্লাস সিলিংটাকে ভেঙে আমাদের টার্গেটের দিকে আমাদের ছুটতে হবে। হ্যাঁ, একটা টার্গেট মিস হলে মনে করবেন না যে আপনার জীবন শেষ হয়ে গেছে। একটা কথা আমরা সবসময় আমি বলি যে পড়ে যাওয়া মানে শেষ নয়, পড়ে যাওয়ার পরে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি শেষ। পড়ে যাওয়ার পরে যদি সেই জায়গায় ভর করে, সেই জায়গাতে শক্তি প্রয়োগ করে আপনি দাঁড়াতে পারেন, দেন ইউ আর এ হিরো। সেই হিরো হবেন আপনারা, সেটাই আমার প্রত্যাশা। এই জন্য চ্যালেঞ্জ গ্রহণ করবেন। ঠিক আছে বন্ধুরা, তো আসুন আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছু আপনাদের সাথে এখন এক্সাম্পল শেয়ার করব কালেকটিভ নাউনের। আমরা জানি যে কালেকটিভ নাউন যেমন এ ফ্লোক অফ বার্ডস, এই যে এখানে বার্ডস আছে, খেয়াল করেন, এ ফ্লোক অফ বার্ডস, কিন্তু বার্ডস থাকলেও যেহেতু পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে, এখানে হবে ইজ, সিঙ্গুলার ভার্ব হবে। কালেকটিভ নাউন অলওয়েজ টেকস সিঙ্গুলার ভার্ব, সো আ ফ্লোক অফ বার্ডস ইজ ফ্লাইং, এখানে এস থাকলেও এখানে ইজ হবে। আ গ্যাং অফ রোভার্স ইজ মুভিং ফরওয়ার্ড, আ ক্রাউড অফ পিপল ইজ, আর হবে না, এখানে পিপল কিন্তু প্লুরাল, কিন্তু ইজ হবে। আবার যেমন দ্য ক্লাস হ্যাজ, এটা সিঙ্গুলার ভার্ব, দ্য ক্লাস হ্যাজ 60 স্টুডেন্টস, তাহলে এগুলো সবগুলো, অল দিস সেন্টেন্সেস আর সেম, লাইক। কিন্তু যদি কোনো কারণে বিভক্তি বোঝায়, যদি কোনো কারণে এরকম বিভক্তি বোঝায়, তাহলে প্লুরাল ভার্ব হবে। যেমন দ্য ক্লাস আর ডিভাইডেড ইন 2 গ্রুপস, তাহলে ক্লাস একটা 2 গ্রুপে ভাগ হয়ে গেল। যদি ডিভাইডেড বোঝায় তাহলে আর হবে, আদারওয়াইজ সিঙ্গুলার ভার্ব হবে। তো দ্য ক্লাস আর ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, জুরি যে বিচারকরা রয়েছে তাদের মতামতে তারা পার্থক্য করলো। হ্যাঁ, দুইটা মত পাওয়া গেল, ভিন্ন মত পাওয়া গেল, সো দ্য জুরি আর, এখানে আর হবে। দ্য কাপল আর টেকিং সেপারেট কার্স, তো আমরা জানি যে কাপল তো একটা কারে যাওয়ার কথা, কিন্তু যেহেতু তারা সেপারেট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, সো টেকিং আর হয়ে যাবে। যখন একসাথে বোঝাবে ইজ হবে, যখন ভিন্নতা বোঝাবে, ডিভিশন বোঝাবে, সেপারেশন বোঝাবে, তখন হয়ে যাবে আর। তাহলে বন্ধুরা আমরা খেয়াল রাখবো, কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি ডিভিশন বোঝায় তাহলে আমরা আর অর্থাৎ প্লুরাল ভার্ব নেব, যদি আমরা ডিভিশন না বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব নেব। যেমন ইজ, হ্যাভ, এগুলো সিঙ্গুলার ভার্ব, আর এগুলো প্লুরাল ভার্ব। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে।
বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। ম্যাটেরিয়াল নাউনটা সাধারণত লিকুইড, সেমি লিকুইড অথবা সলিড হিসাবে আমরা পাই। যেমন আরেকটা বিষয় যে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যেমন এখানে প্লেট, হ্যাঁ, থালা, থালা কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়। আবার যেমন সল্ট, সল্ট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বেশিরভাগ ম্যাটেরিয়াল নাউন কিন্তু আনকাউন্টেবল। যদি কাউন্টেবল হয় ধরে নিতে হবে এটা ম্যাটেরিয়াল নাউন নয়। এখন আমরা একটু উদাহরণ নিয়ে আলোচনা করব। যেমন আমি বলেছিলাম শুরুতেই যে টেবিল, হ্যাঁ, টেবিলটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, এখানে উড হবে ম্যাটেরিয়াল নাউন। টেবিল যেটা দিয়ে তৈরি হয়েছে সেটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, সো এখানে আমরা যেমন ম্যাটেরিয়াল নাউন্স ফ্রম নেচার, প্রকৃতি থেকে আমরা ম্যাটেরিয়াল নাউন পাই। যেমন ওয়াটার, এয়ার, সিলভার, গোল্ড, আয়রন, কপার, স্যান্ড, কোল, রক, সানলাইট, রেইন, আর্থ, সল্ট, এটসেট্রা। আবার ম্যাটেরিয়াল নাউন প্রাণী থেকেও পাই, যেমন মিট, হানি, মিল্ক, সিল্ক, লেদার, ওল, এটসেট্রা। তাহলে বন্ধুরা, এই ম্যাটেরিয়াল নাউনগুলো সবই আনকাউন্টেবল নাউন এবং ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে মূল উপাদান। মূল উপাদানটাকে ম্যাটেরিয়াল নাউন বলা। যেমন মনে করেন যে গোল্ড দিয়ে আমি একটা রিং বানালাম, রিংটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সিলভার দিয়ে আমি একটা অ্যাঙ্কলেট, নূপুর বানালাম, নূপুরটা ম্যাটেরিয়াল নাউন নয়, সিলভার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কথা বুঝতে পেরেছেন? তা এইভাবে আমরা যেমন আর্থ বলতে এখানে মাটি বোঝানো হচ্ছে, ভূমি। তো মাটি দিয়ে আমি কিছু বানালে সেটা ম্যাটেরিয়াল নাউন না, আর্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এইভাবে আমরা আরও উদাহরণ নিতে পারবো। মাংস দিয়ে যদি আমি চপ বানাই, চপটা ম্যাটেরিয়াল নাউন না, মাংসটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? দুধ দিয়ে যদি আমি মিষ্টি বানাই, মিষ্টিটা ম্যাটেরিয়াল নাউন নয়, দুধটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? লেদার দিয়ে যদি আমি বেল্ট বানাই, বেল্ট অথবা জ্যাকেট ম্যাটেরিয়াল নাউন নয়, লেদারটা ম্যাটেরিয়াল নাউন। উল দিয়ে যদি আমি কম্বল বানাই, ব্ল্যাঙ্কেট বানাই, ব্ল্যাঙ্কেটটা ম্যাটেরিয়াল নাউন না, উলটা ম্যাটেরিয়াল নাউন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরো কয়েকটা এক্সাম্পল আমি দিতে চাই। ম্যাটেরিয়াল নাউন্স ফ্রম প্ল্যান্টস, গাছ থেকেও আমরা পাই, যেমন তুলা, কটন, ফুড, ওয়েল, উড, জুট, কফি, মেডিসিন, টি, রাবার, পারফিউম, এগুলি সব ম্যাটেরিয়াল নাউন ফ্রম প্ল্যান্টস। ম্যান মেড ম্যাটেরিয়াল, আমরা নিজেরাও কিছু ম্যাটেরিয়াল নাউন বানাতে পারি, যেমন অ্যাসিড, অ্যালকোহল, ব্রিক। ব্রিকটা ম্যাটেরিয়াল নাউন কারণ এটি একটি ভবনের উপাদান। অনেকগুলো ব্রিক দিয়ে একটা ভবন হয়, তো ভবনের উপাদান হিসেবে এটা ম্যাটেরিয়াল নাউন। সিমেন্ট, বাটার, ঘি, চিজ, এগুলি সবই মানুষের তৈরি ম্যাটেরিয়াল। যেমন দুধ, মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আমরা জানি গরু থেকে আমরা পাই। আবার মিল্ক দিয়ে কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন আমরা বানাতে পারি, ঘি, ঘিটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ওকে, তো বন্ধুরা এরপরে আমরা পরের আলোচনায় আসবো। এখানে আমরা একটু তুলনা করলে যে কোনো বিষয়ে, শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো বিষয়ে কিন্তু যদি আমরা সবসময় তুলনা করি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। যে একটার সাথে একটা যদি তুলনা করতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন এই দুটোর একটা কম্পারিজন করার চেষ্টা করব। আসুন তাহলে আপনাদের আলোচনাটা আরও সহজ হবে। যেমন ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড, এটা মূল উপাদান। আর গোল্ড থেকে আমরা তৈরি করি রিং, নেকলেস, অ্যাঙ্কলেট। ওকে, তাহলে এগুলো কিন্তু কমন নাউন, খেয়াল করেন। তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা তৈরি হবে সেটা কমন নাউন, আর কমন নাউনের যে মূল উপাদান সেটা ম্যাটেরিয়াল নাউন। যেমন কটন, তুলা, ড্রেস, ক্যাপ, আরও যা কিছু হবে সবই কমন নাউন। আয়রন ম্যাটেরিয়াল নাউন, লোহা, প্রকৃতিতে পাওয়া যায় এটা। তাহলে তৈরি করলাম কি কি, শিকল, সিজার্স, গান, এগুলি হচ্ছে কমন নাউন। তাহলে বন্ধুরা, উড দিয়ে আমরা কি কমন নাউন বানাতে পারি, প্লাস্টিক দিয়ে কি বানাতে পারি, উল দিয়ে কি বানাতে পারি, ক্লে, মাটির কাদা মাটি দিয়ে আমরা কি কি বানাতে পারি, দেখি আপনারা একটু কমেন্ট বক্সে লিখুন সবাই।
আমরা চমৎকার কিছু এক্সাম্পল পাচ্ছি বন্ধুরা, আপনারা খুব সুন্দর করে অ্যান্সারগুলো করছেন। তাহলে বন্ধুরা এখন আমাদের সময় কম, এই কারণে আমি অ্যান্সারগুলোতে চলে যাচ্ছি। যেমন উড, উড দিয়ে আমরা কিছু ম্যাটেরিয়াল কমন নাউন বানাতে পারি। যেমন আমরা বেঞ্চ বানাতে পারি, BENCH, বেঞ্চ বানাতে, টেবল হতে পারে, তারপরে চেয়ার হতে পারে। তাহলে এগুলি সব কমন নাউন। আর কমন নাউনের যে মূল উপাদান সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। তারপর প্লাস্টিক দিয়ে আমরা বানাতে পারি, মাগ বানাতে পারি, আমরা জাগ বানাতে পারি, তারপর আমরা চেয়ার, প্লাস্টিকের চেয়ার, টেবিল, সোফা সব কিছু, এগুলি সবই কমন নাউন। আর প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ এদের মূল উপাদান। উল, উল দিয়ে আমরা ব্ল্যাঙ্কেট বানাতে পারি, হ্যাঁ, ব্ল্যাঙ্কেট হচ্ছে কমন নাউন। তারপর আমরা গ্লাভস বানাতে পারি, এটা কমন নাউন। তারপর আমরা সক্স, মোজা বানাতে পারি, হ্যাঁ, যেগুলি দুটি করে থাকে এগুলি সবসময় প্লুরাল হবে। ঠিক আছে বন্ধুরা, যে গ্লাভস, সক্স, ট্রাউজার্স এগুলি সবসময় প্যান্টস, প্লুরাল হবে। তারপর ক্লে, কাদামাটি দিয়ে আমরা মাটির, চীনামাটির মাগ বানাতে পারি, আমরা হোল্ডার, পেন হোল্ডার বানাতে পারি, তারপরে আমরা বোল বানাতে পারি, বাটি। হ্যাঁ বন্ধুরা, তাহলে এগুলি সব কমন নাউন। আর এই কমন নাউনের যে মূল উপাদান সেটি হলো ম্যাটেরিয়াল নাউন, এবং ম্যাটেরিয়াল নাউন সাধারণত আনকাউন্টেবল হয়ে থাকে। এবার বন্ধুরা আমরা আমাদের লাস্ট যে আলোচনাটি করব সেটি হলো, আমি শুরুতেই বলেছিলাম যে নাউনের মধ্যে কমন নাউন এবং আমাদের যে কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে কিছুটা আলোচনা করব। বন্ধুরা সবাই এই জায়গাটা খুব একটু মনোযোগ দেন, হ্যাঁ, এটাই আমাদের লাস্ট স্লাইড আজকের মতো। তো আমি ম্যানুয়াল স্লাইড ব্যবহার করছি, লেখালেখি করতে সুবিধা হয়। তো অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নাউনটিকে গণনা করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, মাপা যায় না, ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায় না, বস্তার মধ্যে ভরে রাখা যায় না, স্বাদ নেওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল হয়ে থাকে। তাহলে বন্ধুরা, যেমন অনেস্টি, সততা কি দেখা যায়? যায় না। চাইল্ডহুড, চাইল্ডহুড কি চাইলেও দেখা যাবে? আমরা শিশু দেখতে পারবো কিন্তু চাইল্ডহুড দেখতে পারবো না। পভার্টি, আমরা একটা লোককে ছেঁড়া জামাতে দেখতে পারবো কিন্তু দারিদ্রতাকে দেখা যায় না। ছেঁড়া জামা দেখে আমরা বুঝি লোকটা দরিদ্র। বিউটি, সৌন্দর্য, তাহলে এগুলি সবই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, পরীক্ষা করা যায় না, কিন্তু আমরা এই ধারণাটা পোষণ করি যে লোকটির সততা আছে, তার শৈশব ছিল, সে দরিদ্র, ও সে তার সৌন্দর্য আছে, তার দারিদ্রতা ছিল, এগুলো একটু ধারণা। তাহলে ধারণা হলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এটি সাধারণত আনকাউন্টেবল হয়। এখন আমরা বন্ধুরা দেখব যে যেমন কমন নাউন, এখানে কিছু কমন নাউন থেকে আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন করব বোঝার সুবিধার জন্য। যেমন এবং আরেকটা বিষয়, কমন নাউনগুলো কিন্তু প্লুরাল হয়ে থাকে। যেমন চাইল্ড থেকে চিলড্রেন, বয় থেকে বয়েজ, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস, মাদার থেকে মাদার্স, রোভার থেকে রোভার, স্লেভ থেকে স্লেভস, তারপর চাইল্ড থেকে চিলড্রেন, তারপর বয় থেকে বয়েজ। হ্যাঁ, এখন এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাবো। যেমন চাইল্ড, তারপর হচ্ছে চাইল্ডহুড। যেমন চাইল্ডকে দেখা যায়, চাইল্ডহুড দেখা যায় না। বয়, বয়হুড। তারপরে বন্ধুরা আছে ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মাদার, মাদারহুড, মাতৃত্ব, মাকে দেখা যায়, মাতৃত্ব দেখা যায় না। রোভার, রোভারি, ডাকাত দেখা যায় কিন্তু ডাকাতি দেখা যায় না। স্লেভ, স্লেভারি, ওকে। সো দাসত্ব দেখা যায় না, এটা আমরা বুঝি যে লোকটাকে বেঁধে রাখা হয়েছে, কাজ করা হচ্ছে, কিনে আনা হয়েছে, লোকটাকে বিক্রি করা যায়। দাসটাকে দেখা যায় কিন্তু দাসত্ব দেখা যায় না। যেটা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু আমরা উপলব্ধি করি, ধারণা করি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার যেমন আরও কিছু আছে, আমি এখন সেগুলো একটু লিখে দেবো। যেমন এজেন্টকে দেখা যায়, এজেন্ট একজন ব্যক্তি কিন্তু এজেন্সিকে দেখা যায় না, এজেন্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আছে যেমন হিরো, হিরোইক, বীরত্ব, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলি কমন নাউন, এগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওনার, তার ওনারশিপ, হ্যাঁ। তারপরে লিডার, লিডারশিপ। থিফ, থেফট। ম্যান, ম্যানহুড।
তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কমন নাউন থেকেই অ্যাবস্ট্রাক্ট নাউন পাওয়া যায়, কমন নাউন থেকে খুব সহজে অ্যাবস্ট্রাক্ট নাউন পাওয়া যায়। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের মূল কিন্তু কমন নাউন। তো বন্ধুরা যেই নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, শুধুমাত্র ধারণা করা যায়, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা আজকের আলোচনার একেবারে শেষে আমি একটা ছোট্ট জটিল আলোচনা দিয়ে ক্লাসটা শেষ করব। যে অনেকেই প্রশ্ন করেছেন টাকা, মানিটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? ঠিক আছে, তো বন্ধুরা মানি হলো আনকাউন্টেবল নাউন। আমরা বলি কিন্তু এই টাকাটা গণেন তো, টাকাটা গণেন, আসলে টাকা গণা যায় না, নোট গণা যায়। আমি একটা উদাহরণ দিলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন ধরেন বন্ধুরা এই যেমন মনে করেন এই যে এটা হচ্ছে একটা 100 টাকার নোট। তো 100 টাকার নোটকে আমি কয়বার গুনবো? এইটা কি 100 বার গুনবো? এখানে টাকার পরিমাণ কত? এই যে টাকার পরিমাণ যেখানে আসবে সেটা কিন্তু আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা, আর নোট হচ্ছে কয়টা? একটা। যদি আমি নোট হিসাবে ধরি এটা কাউন্টেবল নাউন, আর যখন আমি টাকার পরিমাণ হিসাবে ধরবো তখন আনকাউন্টেবল। তার মানে হলো মানি হলো আনকাউন্টেবল নাউন, আর নোট হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন এটা যদি আমি গুনি, এখানে একটা, কিন্তু পরিমাণ কত? 100। আবার যদি আমি এখন এটাকে আমি 1 টাকার নোট নিয়ে আসি, তাহলে 100টা নোট হবে। তখন প্রতিটা টাকার পরিমাণ হবে 1 টাকা, আর 100টা নোটের সংখ্যা হবে 100টা, 100 পিস। তাহলে বন্ধুরা টাকা গোনা যায় না, টাকা এটার মধ্যে লুকিয়ে আছে, এই কাগজের মধ্যে টাকা লুকিয়ে আছে। টাকাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, এবং এটা টাকা ভেতরে লুকিয়ে আছে, আনকাউন্টেবল। আর নোটকে ধরা যায়, ছোঁয়া যায়, এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। তাহলে বন্ধুরা খেয়াল রাখতে হবে যে যেটা গণনা করা যায়, আমরা বলে ফেলি কথার কথা যে টাকা গুনেন, টাকাটা গুনে ফেলেন, আমাকে একটু টাকাটা গুনে দেন। না, টাকার পরিমাণ করা হয় যে এই নোটে 100টি টাকা রয়েছে, কিন্তু নোট কয়টা? একটা। তাহলে গুনলাম কি, নোট না টাকা? আমরা আসলে নোট গুনলাম। ঠিক আছে বন্ধুরা? তো এইটা কিন্তু আমাকে অনেকবার প্রশ্ন, আমি জানি যারা প্রশ্ন করেছে তারা উত্তরটা জানে, কারণ এই প্রশ্নটা প্রতিটি নাউনের ক্লাসে আসে। তো এগুলো খুব কমন কিছু কনফিউশন। আমি একটা নোট দিয়ে আপনাদেরকে বুঝালাম যে এটা কিন্তু টাকা না, এটা একটা নোট। এখানে টাকা কত আছে? 100 টাকা আছে, তাহলে পরিমাণ 100। আর তো বন্ধুরা আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আজকে সময় এখানে শেষ করছি।